This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত। প্রথমেই আমাদের টিমের তরফ থেকে, মানে এনকে টোটাল টিমের পক্ষ থেকে, লাস্টে যে নামগুলো যায় প্রত্যেকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদ হচ্ছে গিয়ে ত্যাগের ঈদ, এটাকে বলে কুরবানি। সেই ঈদের উৎসবের দিনে সকালবেলা করতে পারছি বলে অনুষ্ঠানটি ভারী আহ্লাদিত লাগছে, ভালো লাগছে। এবং এই সময়টা আরো বেশি করে ভাল লাগছে এ কারণে, যা সব কাণ্ড কারখানা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার চেলাচামুন্ডারা করছেন, তাতে তো লজ্জার একশেষ হয়ে যাচ্ছি। এবং এটা নিয়ে যে একটা প্রতিবাদের ঝড় উঠবে, এবং তার এই নাটকে ব্যাপার স্যাপার তিনি একেবারে মূর্তিমান হয়ে তিনি তৈরি করছেন যে আমরা কি করে দেশের হয়ে, দশের হয়ে তিনি লড়াই করেছেন, তিনি যুদ্ধ করেছেন। তো তার সেই যুদ্ধের কাহিনী, তার সেই পোশাক পরা যুদ্ধের ইতিকথা আমরা কিন্তু দিনের পর দিন দেখেছি। এমনকি ছবি পর্যন্ত ছেপে বেরিয়ে গেছে যে তিনি একটা আর্মির পোশাকে রয়েছে। এই ধরনের জোকারগিরি, এই ধরনের নির্লজ্জতা কি করে তিনি করছেন। এবং শুধু তাই নয়, তিনি ফ্ল্যাগ হাতে দৌড়াচ্ছেন। গতকাল তিনি কাশ্মীরে গিয়ে হঠাৎ ভালো মানুষ হয়ে বললেন, তিনি তাদেরকে বললেন যে আমি তো তোমাদের সঙ্গেই আছি, আমি তোমাদের পাশে আছি বলে তিনি সেখানে একটি ব্রিজ উদ্বোধন করলেন, যেখানে দিয়ে ট্রেন যাবে, এবং ট্রেনটি কাশ্মীরকে তিনি উপহার দিয়ে বললেন যে এটা দিচ্ছি। কিছুই না ব্যবসায়িক ব্যাপার, ট্রেনের ব্যাপার, সেটাও তিনি উদ্বোধন করতে যাচ্ছেন। এখন যদি মুড়ি চানাচুরের দোকানও হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটাও উদ্বোধন করতে নরেন্দ্র মোদী যাচ্ছেন। একটা ফ্ল্যাগ কাঁধে করে তিনি দৌড়াচ্ছেন এরা ব্রিজের উপর দিয়ে। একটি জনপ্রাণী কেন পিঁপড়ে পর্যন্ত নেই, এত সিকিউরিটি, মানে পৃথিবীর সব থেকে বড় সিকিউরিটি সম্ভবত নরেন্দ্র মোদীর। ফলে দিনের পর দিন এই ঘটনাটা ঘটছে। প্রতিবাদ করার লোক কোথায়? প্রতিবাদ প্রথম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে দেখুন ছবিটা, দেখুন, কোনো মানে হয়? একটা ফ্ল্যাগ হাতে একটা দেশের প্রধানমন্ত্রী একটা ব্রিজের উপর দিয়ে দৌড়াচ্ছেন, একটা পিঁপড়ে দেখা যাচ্ছে না সেখানে। মানে এমন ভাবে সেটাকে সিকিউর করে রাখা হয়েছে। হাতে ন্যাশনাল ফ্ল্যাগ দেখাচ্ছেন, তিনি একমাত্র যার হাতে ন্যাশনাল ফ্ল্যাগটি, তিনি একমাত্র দেশপ্রেমী, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো দেখতে দেখতে আমরা ক্লান্ত, আমরা বিধ্বস্ত, এবং তার সঙ্গে এমন কিছু কাহিনী শোনাবো যে এই প্রতিবাদের জায়গার আগে, যে আপনারা মানে আমাদের, বিশেষ করে আমার যে লাস্ট ভিডিওটি দেখেছিলেন, তাতে করে কতগুলো কিন্তু বার্তা দিয়েছিলাম। সেটা হচ্ছে ভারতের পাশে এখন এই মুহূর্তে কেউ নেই। ভারতের যে ছায়াযুদ্ধটি হয়ে গেল, সেই ছায়াযুদ্ধটি পাকিস্তানের সঙ্গে হয়নি। এটা সম্পূর্ণ সাজানো একটা ব্যাপার ছিল, যেটা যুদ্ধটি রচনা করেছিল কিন্তু অ্যাবসলিউটলি চীন, চায়না। এবং চায়নার ডিরেকশনে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, এবং পাকিস্তান যুদ্ধ করেনি, করেছে চীন। সেখানে কিন্তু একটা ব্যাপার উঠে এসেছিল, যে এই অস্ত্রশস্ত্র বা বিমান, এখানে আগের দিন আমি বিমানের কথাটা বলতে ভুলে গেছি, বৃহস্পতিবার যেটি গেছে, বৃহস্পতিবার যেটি গেছে, সেখানে কিন্তু আমাদের যেমন রাফাল, এবং আমাদের সেনাপ্রধান অনিল চৌহান বলেছেন যে রাফালকে ফেলে দেওয়া হয়েছে। তাও আমাদের দেশের কোনো চ্যানেলকে বলেনি, সেই রাফালকে ফেলে দেওয়া হয়েছে এই কথাটি তিনি বিদেশি একজন সাংবাদিকাকে বলেছেন। এবং রাফাল একটা পড়েছে না দুটো পড়েছে না পাঁচটা পড়েছে, সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, যেটা করে অন্তত তাদেরই এক সময়ের সাথী, যেটা যশবন্ত সিনহা বা সুব্রমণিয়ম স্বামী, তারা বলছেন 4-5টা ফ্লাইট কিন্তু ক্র্যাশ করে গেছে। তো পাইলট যারা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদের নামধামগুলো তো জানার অধিকার আমাদের আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কারা ফেললো? কি এমন শক্তিশালী বিমান ছিল পাকিস্তানের? আজকে আপনাদের জানায় পাকিস্তানের কোনো বিমানই ছিল না অ্যাজ সাচ। এবং সেখানে পাকিস্তান
যে বিমান ব্যবহার করেছে সেটা রাফায়েলের থেকে অনেক বেশি স্ট্রেনদেন। তার নাম হচ্ছে কি J-35। আপনার পারলে গুগল সার্চ করে দেখে নেবেন। J-35 মেড বাই চায়না, যেটা আকাশের উপর দিয়ে উড়লেও বা ভারতের আকাশের উপর দিয়ে যদি বমচার্জ করে, ভারতের কোনো র্যাডারে সেটা ধরা পড়বে না। যেটা রাফাল বলেছিল ধরা পড়বে একটা সার্টেন ডিস্টেন্সে, কিন্তু এই J-35 ধরাই পড়বে না। এত মারাত্মক যুদ্ধ বিমান সেটি। তো কাজেই সেই যুদ্ধ বিমান এবং নানান ঘটনায় যে যুদ্ধটা বিরতি হয়েছে, এক প্রকার আমরা বেঁচে গেছি বলা যেতে পারে। এরকমই একটা বার্তা আসছে কিন্তু নানান মহল থেকে। এবং পুরো ক্রেডিট নিয়ে নরেন্দ্র মোদী যখন একা একা হয়ে গেছেন, অ্যাবসলিউটলি অ্যালোন। এবং একা কিভাবে হয়েছেন আপনাদেরকে পার্টলি বলি। চীন তো জাত শত্রু। আমি আগের দিনও বলেছিলাম যে 1840 থেকে 1940 অব্দি চীনের উপর দাপট করেছে ব্রিটিশ সৈন্য, যেটাকে ব্রিটিশ ইন্ডিয়ান সোলজার বলা হতো। এবং যেহেতু সেটা ইন্ডিয়া থেকে অপারেট করা হতো বলে ভারতের উপর তাদের চিরকালের রাগ, পাকিস্তান তাদের বন্ধু। এ গেল এক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প মানে মনে প্রাণে চ্যালেঞ্জিং টোনে চাইছেন যে নরেন্দ্র মোদী যাতে বিদায় হন, তার যেন এক মুহূর্ত আর থাকার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথাবার্তাও হয়েছে, শরীফের। এবং একেবারেই তারা বলছে যেটা, যে আমরা বন্ধু, আমরা তোমাদের সাহায্য করব। পাকিস্তানকে টাকাও পর্যন্ত দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একটা কমিটি হয়েছে, তাতে পাকিস্তানের কোন এক প্রতিনিধি ভাইস চেয়ারম্যান হয়েছে, ভারতের কাউকে নেওয়া হয়নি। তার চিন্তা করুন। আমাদের মানে কয়েক ডজন এমপি কে পাঠানো হলো দেশে বিদেশে, এবং তারা যে কাদের সঙ্গে দেখা করলেন, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া। আমি তো দেখছিলাম শশী থারুর গান গাইছে, এ গান গাইছে, ওই গান গাইছে, মানে ইয়ার্কি মারতে না চ্যাংরামি করতে গেছে। এটা বোঝা খুব দুষ্কর ব্যাপার। নরেন্দ্র মোদীর হয়ে প্রোপাগান্ডা করবার জন্য টিম পাঠানো হয়েছে, একমাত্র ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু তার মতো সিরিয়াসলি কাজ করেছেন, এবং বাকিদের কথা আমি সিরিয়াসলি জানি না। এবং এই ঘটনার পর পরম্পরায় যেটা হয়েছে, যে রাশিয়ার পুতিনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কিন্তু একটা যোগসূত্র হয়েছে, এবং তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এবং গতকাল অথবা গত পরশুদিন পুতিন সরাসরি বলেছেন যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে দারুণ শত্রুতা, মানে বিগত ডেমোক্রেট পার্টির সময়ও ছিল। সেখানে পুতিন পরিষ্কার একটি বার্তা দিয়েছে যে ভারত পাকিস্তানের যুদ্ধটা বন্ধ হওয়া উচিত ছিল, এবং সেটা বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প। ভাবতে পারেন, আপনি দেখে নিতে পারেন আমি বাজে কথা বলছি কিনা। ফলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাপ সৃষ্টি করছে, এবং ভারতের চারিদিকে থাকা যতগুলো দেশ রয়েছে প্রত্যেকে ভারতের অ্যান্টি। ভারতের পাশে অ্যাজ সাচ কেউ নেই। এবং এটা আরএসএস জানে কিনা জানি না, যে নরেন্দ্র মোদীকে টিকিয়ে রেখে, তাকে এখনো বাঁচিয়ে রেখে সারা পৃথিবীর সঙ্গে একটা দুঃসম্পর্ক তৈরি করে কোন হিন্দুত্ববাদের কাণ্ড কারখানা তারা চালাচ্ছেন। এ তো মানে মহা মুশকিলের ব্যাপার হয়ে গেল। সারা পৃথিবীর যে সমস্ত ধনী দেশ রয়েছে, যারা একসময় ভারতের বন্ধু ছিল, তাদের মধ্যে ইসরায়েল ভারতের পক্ষে এখনো থাকলেও ইসরায়েল তো নিজেই যুদ্ধ করছে, আর তাদের হেল্প কে চায়। সুতরাং ইসরায়েল বাদ দিয়ে প্রত্যেকে কিন্তু ভারতের অ্যান্টি। আমেরিকা, রাশিয়া, চীন, এদিকে জার্মানি, প্রত্যেকে ভারতের বিরুদ্ধে। তারপরে আপনার তুরস্ক তো রয়েছে, ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি। এবং তার সঙ্গে নেদারল্যান্ড, জার্মান থাকলে নেদারল্যান্ড একই সুরে কথা বলে। নেদারল্যান্ডের আমরা ফুটবল ছাড়া তো কিছু জানি না, কিন্তু তারাও ভারতের বিপক্ষে গেছে। ব্রিটেন কোনো সাহায্য করবে না বলে দিয়েছে। এবং ভারতের চারিদিকে থাকা পাকিস্তান তো এমনি শত্রু। বাংলাদেশের প্রধানমন্ত্রী না, যাই হোক, ইউনুস সাহেব, তিনি হঠাৎ করে গর্জিয়ে উঠেছেন গতকাল, যে ভারত একেবারে বোগাস, এবং তাদের সেনাবাহিনী সরি মানে সিকিউরিটি ফোর্স একেবারে অপদার্থ। সুতরাং এই স্পর্ধাগুলো তারা পাচ্ছেন, এবং পাচ্ছে। সরি, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে রয়েছি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সামনে আসবার মানে সুযোগটা তো ছাড়তে পারি না। প্রবিদ্যাও অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য এপিসোড করতে পারছেন না।
তিনি সুস্থ হন দ্রুত। এই একটা অসম্ভব একটা ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে, সেটাতে খানিক জ্বর এবং প্রচন্ড কাশি ইত্যাদি ইত্যাদি হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, মাস্ক ব্যবহার করার চেষ্টা করুন, আবার মাস্কে ফিরে যান। আমি জানি না এটা আইডেন্টিক্যালি করোনা দ্যাট, কিন্তু এটা ভয়ঙ্কর কিছু না। আমি তো প্রত্যেকদিনই অফিস করেছি, তো আজকে একটু বেটার রয়েছি, যার জন্য এলাম সকালবেলা। যাই হোক, এরপরের বিষয়ে যেটা যাচ্ছি, যে ভারতের পাশাপাশি যে দেশ, যারা মনমোহন সিং এর আমলে পরম রেসপেক্টে ভারতকে কিন্তু অভিবাদন জানাতো, তারা প্রত্যেকে ভারতের বিরুদ্ধে গেছে। পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি তার পাশে আরো ছোটখাটো যে দ্বীপ ফিপ গুলো রয়েছে, সবাই। ভারত একা একা, অ্যাবসলিউটলি একা। কিন্তু তরপানেই যাচ্ছে না নরেন্দ্র মোদী। প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে নির্লজ্জ মিথ্যা কথা তিনি বলছেন, এবং তিনি বলছেন যে আমি এরকম অপারেশন সিঁদুর করেছি, মেরে ফাটিয়ে দিয়েছি, এই সেই। মোদী কি সারা ভারতের মানুষকে গাধা গরু বা গবেট মনে করেন? তার দলে যেরকম গবেট রয়েছে, এটা গবেটের দল, তো তো সেই গবেটের দলের মতন কি তিনি সারা ভারতের মানুষকে গবেট মনে করেন? আজকে পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেছে যে ভারতের সঙ্গে যে যুদ্ধ হয়েছে, সেটা নৈতিক পরাজয় পাকিস্তানের হলেও সেই যুদ্ধ থেকে পালিয়ে এসছে শেষ পর্যন্ত ভারত, অজানা কারণে ট্রাম্পের থ্রেটে। এই লজ্জা আপনি রাখবেন কোথায়? আজকে যদি ভারতীয় সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হতো, আপনারা যদি পাকামি না করতেন, এবং কেন এটা হচ্ছে সেই রহস্যের জাল আপনাদের সামনে আমি কিন্তু ভাঙব বিরতির পর। কিন্তু প্রথম প্রতিবাদটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কিন্তু দিনের পর দিন যে কথাটি বলেছেন, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনালি মোদী এসে এখানে যখন আজে বাজে মন্তব্য করে গেলেন মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এবং এই রাজ্য সম্বন্ধে, তার ঘন্টাখানেকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করে পরিষ্কার বললেন আপনি সিঁদুরের মর্যাদা কি জানেন, এবং আপনি এখনো পর্যন্ত কেন ওই 26 জনকে যে হত্যা করা হয়েছে তার একজন হত্যাকারীকেও ধরতে পারেননি কেন? তাহলে কিসের কৃতিত্ব, কিসের সিঁদুর, কেন সিঁদুর? আমরা সোলজারদেরকে রেসপেক্ট দিচ্ছি, কিন্তু আপনি কেন দায়িত্ব নিয়ে এই সমস্ত আজে বাজে কথা বলছেন? নরেন্দ্র মোদী তার উত্তর দিতে পারেনি। তার দুদিন বাদে অমিত শাহ এসে আরো বাজে কথা বলে গেছে। তো ফলে এমন একটি টিম নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, যারা বোগাস এবং মিথ্যাচার করে যাচ্ছে, এবং এই যুদ্ধ বিগ্রহ নিয়ে এমন একটা অবস্থায় ভারত দাঁড়িয়েছে। আপনাদের সামনে খোলাখুলি বলি যে ভারত কোণঠাসা হয়ে রয়েছে সারা পৃথিবীর কাছে। আমাদের কাছে চিন্তার ব্যাপার, জিনিসপত্রের দাম বাড়বে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমাদের ভবিষ্যৎ কি, আজকে ঈদ উৎসবের এই আনন্দে সেটা একটা চিন্তার জায়গা হয়েছে। এরপরে যে ঘটনাগুলো আমার হাতে এসছে বলবো, একটা বিরতি নেব। এই বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে তুলে ধরবো কি বল। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে বলি যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর গদিতে আর কতদিন থাকবেন তাই নিয়ে কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে, এবং বিশেষজ্ঞ মহল আহ তাদের কিন্তু বক্তব্য পরিষ্কার যে আগামী 1 বছর নরেন্দ্র মোদী টিকে থাকবেন কিনা সন্দেহের ব্যাপার। এবং খোদ আরএসএস এটার ব্যবস্থা নিচ্ছে। একটা ছোট ঘটনা বলি যে আরএসএস এত ক্ষিপ্ত হয়ে রয়েছে, এই যে বক্তব্যটি আপনারা দেখে নিন, নরেন্দ্র মোদী সারেন্ডার মোদি। এটা কে বলেছেন? এটা রাহুল গান্ধী বলেছেন, এবং এটা ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো। যে সারেন্ডার মোদি কেন? যে সারেন্ডার করেছেন তিনি পাকিস্তানের কাছে, যুদ্ধের জায়গা থেকে সারেন্ডার করেছেন। অর্থাৎ প্রথম অ্যাটাকটা এসেছিল মমতার কাছ থেকে পশ্চিমবঙ্গের, এবং আজকে প্রায় পালা করে রাহুল গান্ধী এবং টোটাল কংগ্রেস দল প্রত্যেক দিন প্রেস মিট করে নরেন্দ্র মোদীকে তুলোধনা করছে, এবং নরেন্দ্র মোদীর নামই হয়েছে সারেন্ডার মোদি, মানে নরেন্দ্র মোদী সারেন্ডার মোদি। তো সারেন্ডার মোদি, সরি, নরেন্দ্র মোদীর এই যে জায়গাটা, এটা আরএসএস কিন্তু কাউন্ট করছে। এবং আপনাদেরকে বলি যে মোদি এলেন, অমিত শাহ এলেন, দুটো মিটিং হয়ে গেল, দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন। একেবারে আরএসএস থেকে শুনতে পেলাম যে কড়া নির্দেশিকা এসছে যে ইমিডিয়েটলি দিলীপ ঘোষকে পদে ফিরিয়ে নেওয়া হোক, আর যদি না হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি জানি না কি করবে বা না করবে, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু প্রক্রিয়াকরণ চলছে, অপেক্ষা করুন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিশেষ অপছন্দের লোক হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ স্বীকার করুন বা না করুন, এটা একটা দিক যেমন যাচ্ছে তেমন মুখ্যমন্ত্রী সম্ভবত সামনের সপ্তাহ বা আর কয়েকদিনের মধ্যে দিল্লি যাচ্ছেন। কথা ছিল যে, দাবি ছিল যে পার্লামেন্ট ডেকে এই যুদ্ধ বিগ্রহ নাকি ঢপবাজি, এটা পরিষ্কার করুন, নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী কৈফিয়ত দিন যে আপনি যুদ্ধটা করলেন, 26টা লোকের প্রাণ গেল, আমাদের যোদ্ধারা প্রাণপণ লড়াই করলো, দুর্দান্ত লড়াই দিলেন, আপনি 3 দিনের মাথায় যুদ্ধটা বন্ধ করে দিলেন কেন? আপনি বন্ধ করেননি, আমেরিকা বন্ধ করেছে, সারেন্ডার করলেন কেন? উত্তর দিতে হবে না? তো ফলে মোদী মহা প্যাচে পড়েছেন, এবং এই পার্লামেন্টটা তিনি ডাকছেন না। এদিকে দিল্লি থেকে ইন্ডিয়া জোটের প্রত্যেকেই চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন এবং তাদেরকে বুদ্ধি দিন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতেই হচ্ছে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিসাইডই করেছেন যে তিনি এই বিষয়ে যতই বাইরে থেকে ঘুরে আসুন, বাইরে গিয়ে তিনি দেশে লড়াই করেছেন, পাকিস্তানকে তুলোধনা করেছেন, এবং বলেছেন যে এই স্বৈরাচার চলতে পারে না। কিন্তু তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু স্ট্রেট কোয়েশ্চেন একটাই, যে এই 26 জনের যে মৃত্যু হলো, যে 5টা মস্তান এসে আমাদের দেশে ঢুকে এদেরকে খুন করলো এক এক করে, চুনচুনকে খুনকিয়া, তাদের খুঁজে পাওয়া গেল না কেন? আর যুদ্ধটা বন্ধ হলো কেন? এই প্রশ্নটা কিন্তু আজকে কংগ্রেস তুলছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন, এবং এই প্রশ্নটা ইউনানিমাসলি তোলা হবে, এবং কৈফিয়ত দিতে হবে নরেন্দ্র মোদীকে যে কিসের চাপে। এবার দ্বিতীয় পার্টটা বলি, রাশিয়া সরে গেছে মোদির পাশ থেকে, রাশিয়া এখন আমেরিকার কথায় উঠছে বসছে, চায়নার পাশে এসে দাঁড়িয়েছেন আমেরিকা, এবং চায়নাকে এটা বলেছেন যে ফট করে অর্থনৈতিক যুদ্ধ চালাও ভারতের সঙ্গে, কিন্তু গোলা বারুদ খরচ করার দরকার নেই, আমরা তোমাদের উপর যে ট্যাক্স চাপাবো বলেছিলাম সেটা ভারতের উপর চাপাবো, তোমাদের উপর চাপাবো না, ব্যবসা চলবে। ওই 30-10 এরকম একটা বিজনেসের আসপেক্ট রয়েছে, মানে 30% একটা যেটা চলছিল সেটাই থাকবে, ভারতের উপর ট্যাক্স চাপানো হচ্ছে। ভেতরের কথা যে ডোনাল্ড ট্রাম্প 4 বছরের মধ্যে তিনি দেখতে চান যেভাবে হোক নরেন্দ্র মোদী মাস্ট বি রিমুভ ফ্রম হিজ চেয়ার। ডোনাল্ড ট্রাম্পের একান্ত ইচ্ছে যে মোদীকে তার গদি থেকে সরিয়ে দেওয়া হোক, এবং তার জন্য যা যা করা সম্ভব, যত রকম অসভ্যতা করা সম্ভব, বা এটা তার মর্জি, ডোনাল্ড ট্রাম্প তাই করবেন। ফলে মোদীর গদি কতদিন থাকবে আমি জানি না, তবে এটা একটা ভালো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর যে আবার সুরটা মিলেছে। দেখুন, রাহুল গান্ধীর একটা প্রবলেম হচ্ছে, রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনের আগে দারুণ লড়াই দিয়েছে, এবং সত্যি তো 100টা আসন পেয়েছে, ইয়া কিনে। তারপরে লোকসভা যখন শুরু হলো তখন লোকসভাতে দুর্দান্ত বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধী বিরোধী নেতা হিসেবে,
বিরোধী নেতা তিনি, কিন্তু তৃণমূলেরও নেতা, সেক্ষেত্রে সমাজবাদী পার্টিরও নেতা, সবার নেতা। তারপরে তিনি কোথায় হারিয়ে গেলেন, যার জন্য তিনটে রাজ্য হাতছাড়া হলো। কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভাইস চাইছেন রাহুল গান্ধী যে আপনি আসুন দিদি, আপনার সঙ্গে বসবো, এবং সেটা বলাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবার সঙ্গে রাজনীতি করেছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে কোন একটা প্ল্যানিং। কারণ একটা কথা আমি মমতা দিকে পরিষ্কার বলতে চাই, যেভাবে ধর্মীয় মেরুকরণ চলছে, সতর্ক হওয়া দরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে ছোট লোকামি করছে, কারণ এগুলো শান্তির ছেলে, মাদার জাত, কারণ এদের বাপ মায়ের ঠিক নেই, যারা আজে বাজে কথা বলছে, ন্যাড়া ভাগছি ভাগছি, এগুলো প্রত্যেকটা শান্তির ছেলে। ওই একটা ঝাঁক রয়েছে না, শুভেন্দুর চেলা যেমনটা, তারা যা পাচ্ছে বলছে, কারণ এরা বেসিক্যালি অশিক্ষিত, এদের জন্মের ঠিক নেই, এরা যা মনে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ব্যক্তিগত কুৎসা কেন করছে? কারণ এদের এটাই কাজ। দেখবেন যে দুদিন বাদে বাদে বিজেপির নেতাদের কোন মেয়ে ছেলের সঙ্গে শুয়ে রয়েছে, ঝাঁপাচ্ছে, লাফাচ্ছে, এই সমস্ত ছবি তো বেরোচ্ছে। তো এদের এই ক্যারেক্টার, ছোট লোকের বেহদ্দ এগুলো। বাজপেয়ী গেছে, আদবানি গেছে, দলটাও গেছে, তো আরএসএস এর তো কন্ট্রোল নেই এখন দলের মধ্যে, যার জন্য আরএসএস এর একটা গুণ যে তারা কিন্তু সংবেদনশীল, ছোট রকমই করতে দিত না। কিন্তু এখন তো অমিত শাহর জমানা চলছে, ফলে এই ধরনের শান্তির ছেলেগুলো চাগার দিয়ে উঠেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছে, যার জন্য আজকে যেটা জানতে পারলাম গতকাল নাকি তৃণমূলের মহিলারা পথে নেমে এটার প্রতিবাদ করেছে। প্রতিবাদ করে লাভ নেই, এগুলো যখন এইসব কথা বলবে এগুলোকে বাড়ি ঘেরাও করে রেখে দিই, কারণ এগুলো তো জাতের ঠিক নেই, এগুলো হাড়কাটা সোনাগাছির সমস্ত মাল। আমি বলছি এখান থেকে, যারা এই বাজে কথাগুলো বলেছে প্রত্যেকটা হাড়কাটা সোনাগাছির মাল, জন্মের ঠিক নেই, সেই জন্যই কথাগুলো বলেছে। কিছু মনে করবেন না, মুখ খারাপ করতে বাধ্য হলাম, কারণ আমি একটা জিনিস বুঝি, নিউটনের থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। আজকে ঈদের দিনে মুখ খারাপ করলাম, মার্জনা করবেন, তবে লড়াইটা শুরু হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক হন, হিন্দুত্ববাদ এবং আপনাকে আক্রমণ করা হোক, হ্যামার টু ইউ। সুতরাং এই শান্তির ছেলেদের মারতে গেলে এখন কিন্তু জোটের একটা সহযোগিতা দরকার। এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে রেখে আজকের মতো শেষ করছি। ঈদ মুবারক।